ঠাকুরের মুখে সেই হোমা পাখির গল্প আমরা শুনেছি। তারপর ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করলেন ইংরেজিতে কোনো তর্কের বই আছে কিনা। মাস্টার সেই বিষয় নিয়ে তখন কথা বলছিলেন, আর ঠাকুরও শুনছিলেন কথাগুলো। কিন্তু শুনতে শুনতে তিনি অন্যমনস্ক হয়ে যান। কাজে কাজেই সেদিন আর ওই প্রসঙ্গ বেশি এগোয় না, সভাভঙ্গ হয়ে যায়। ভক্তেরা এদিক ওদিক পায়চারি করছেন, মাস্টারও পঞ্চবটী এই সমস্ত স্থানগুলো ঘুরে বেড়াচ্ছিলেন। তখন বেলা 5টা হবে আন্দাজ। কিছুক্ষণ পরে তিনি ঠাকুরের ঘরের দিকে আসলেন। এসে দেখলেন ঘরের উত্তর দিকের ছোট্ট বারান্দার ভেতর এক অদ্ভুত ব্যাপার হচ্ছে। ঠাকুর স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে আছেন। নরেন্দ্র গান করছেন, 2-4 জন ভক্ত দাঁড়িয়ে আছে। মাস্টার এসে গান শুনছেন। গান শুনে আকৃষ্ট হয়ে ওখানেই দাঁড়িয়ে রইলেন মাস্টার, আর ভাবলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কোথাও কখনো শোনেননি। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করে তিনি তো অবাক হয়ে গেলেন। ঠাকুর দাঁড়িয়ে আছেন নিস্পন্দ, চোখের পাতাটাও পড়ছে না। নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কিনা সেটাও ঠিক বোঝা যায় না। একজন ভক্তকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন এর নাম সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেননি, শোনেনও নি। অবাক হয়ে তিনি ভাবছেন ভগবানকে চিন্তা করে মানুষ এতটা বাহ্য জ্ঞান শূন্য হয়। না জানি কত বিশ্বাস ভক্তি থাকলে এরকম হয়। এদিকে নরেন্দ্রর গাওয়া সেই গানের চরণ বারবার শুনে ঠাকুর যেন ক্রমশই বারংবার শিহরিত হতে লাগলেন। তার চোখ থেকে আনন্দের অশ্রু যেন ঝরেই পড়ছে। তিনি রোমাঞ্চ বোধ করছেন, সে তার দেহ থেকেই বোঝা যায়। তার দেহ ক্রমান্বয়ে রোমাঞ্চিত হচ্ছে। মাঝে মাঝে ঠাকুর যেন কিছু একটা দেখছেন আর হাসছেন। না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ তিনি দর্শন করছেন। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? কত সাধন করলে, কত তপস্যা করলে, কত বিশ্বাস ভক্তি থাকলে এরূপ ঈশ্বর দর্শন হয়। আবার আবার ঠাকুরের সেই ভুবন মোহন হাস্য। শরীরটি ওই রকমই নিস্পন্দ, তার চোখ পুরো স্তিমিত, কিন্তু কি যেন এক অপরূপ রূপ তিনি দর্শন করছেন। আর সেই রূপ দর্শন করে তিনি মহা আনন্দে ভাসছেন। সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে নিয়ে মাস্টার সেই দিনের মতো তার বাড়িতে চলে গেলেন। পরের দিন ছুটি ছিল। দিনটা ছিল 6ই মার্চ। ওই বেলা 3টে নাগাদ মাস্টার আবার উপস্থিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরেই বসে আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আরো 2-1 জন বসে আছেন। কয়েকটি ছোকরা, ওই 19-20 বছর বয়স। ঠাকুর সহাস্য বদন, ছোট্ট তক্তাপোশের ওপর বসে আছেন, আর ছোকরাদের সঙ্গে আনন্দে কথাবার্তা বলছেন। মাস্টার ঘরে এসে দেখেন ঠাকুর উচ্চ হাস্য করে ছোকরাদের বলে উঠলেন, ওই রে আবার এসেছে, বলে হাসতে শুরু করলেন। আর ঠাকুরের হাসিতে সবাই হেসে উঠল। মাস্টার এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, তারপরে নিজের জায়গায় বসে পড়লেন। আগে হাত জোর করে দাঁড়িয়ে প্রণাম করতেন, ওই ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু
আজ তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শিখেছেন। তিনি আসন গ্রহণ করলে ঠাকুর কেন হাসছিলেন তাই নরেন্দ্র সহ অন্যান্য ভক্তরা তাকে বুঝিয়ে দিচ্ছিলেন। দেখো, একটা ময়ূরকে বেলা 4টের সময় আফিম খাইয়ে দিচ্ছিল। তারপর দিন ঠিক 4টের সময় ময়ূরটা উপস্থিত, আফিমের মৌতাত ধরেছিল। ঠিক সময় আফিম খেতে চলে এসেছে। এই শুনে সবাই আবার হাসতে শুরু করলো। মাস্টার মনে মনে ভাবছেন, তিনি ঠিক কথাই বলছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইনার দিকেই মন পড়ে থাকে। কখন দেখবো। এখানে কি যেন টেনে আনলো। মনে করলাম অন্য কোনো জায়গায় যাব, কিন্তু জো নেই, এখানেই আসতে হবে। এইরূপ ভাবছেন মাস্টার বসে বসে। ঠাকুর এদিকে ছোকরাদের সঙ্গে অনেক ফষ্টি নষ্টি করতে লাগলেন, যেন সেই ছোকরারা ঠাকুরের সমবয়স্ক। হাসির লহরী উঠতে লাগলো, যেন আনন্দের হাট বসেছে সেখানে। মাস্টার অবাক হয়ে এই অদ্ভুত চরিত্র দেখছেন, ভাবছেন এরই সেই আগের দিন এরকম সমাধি, অদৃষ্টপূর্ব প্রেমানন্দ, এগুলো এরই দেখেছিলাম। সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করছে? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দেবার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী এ কথা বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমার সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করিতেছেন এবং মাস্টারকে এক একবার করে দেখছেন। দেখলেন তিনি অবাক হয়ে বসে আছেন। তখন রামলালকে সম্বোধন করে বললেন, দেখ, এর একটু উমর বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন ওই 27 বছর হবে। কথা বলতে বলতে পরম ভক্ত হনুমানের কথা উঠল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বললেন, দেখো, হনুমানের কি ভাব! ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে যদি অস্ত্রটা একবার ফেলে দেয়। কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বলল, আমার কি ফলের অভাব? পেয়েছি যে ফল জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে। শ্রীরাম কল্প তরুমূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই, ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে। ঠাকুর এই গানটা গাইছিলেন। আবার সেই সমাধি, আবার নিস্পন্দ দেহ, আবার স্তিমিত লোচন, আবার দেহ স্থির। ফটোগ্রাফে ঠিক যেরকম ছবি দেখা যায়, ঠিক তেমন করে তিনি বসে। ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করছিল, এখন সকলেই এক দৃষ্টে ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করছেন। সমাধি অবস্থা মাস্টার অবশ্যই প্রথম নয়, দ্বিতীয়বার দেখলেন। অনেকক্ষণ পরে
এই অবস্থার পরিবর্তন হচ্ছে। দেহ শিথিল হলো, মুখে হাসি এলো, ইন্দ্রিয়গুলো আবার নিজের নিজের কাজ করতে শুরু করলো। চোখের কোণ দিয়ে আনন্দে অশ্রু বিসর্জন করতে করতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করছেন। মাস্টার ভাবলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিল? তখন ঠিক যেন 5 বছরের বালকের মতন লাগছিল ঠাকুরকে। ঠাকুর আবার সেই আগের মতো প্রকৃতিস্থ হয়ে আবার সেই প্রাকৃত লোকের মতনই ব্যবহার করছেন। মাস্টারকে আর নরেন্দ্রকে সম্বোধন করে বললেন, তোমরা দুজনে ইংরাজিতে কথা কও ও বিচার করো, আমি শুনবো। মাস্টার ও নরেন্দ্র উভয়ই এই কথা শুনে হাসছেন। দুজনে কিছু কিছু আলাপ করতে লাগলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় এক প্রকার বন্ধ।